আজকের ভিডিওতে আমরা জানব বর্তমানে যারা ভারতীয় ভিসার জন্য আবেদন করছেন তাদের আবেদনপত্র যে 6টি গুরুত্বপূর্ণ কারণে বাতিল হয়ে যাচ্ছে বা ভিসা পাচ্ছেন না, সেই 6টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। বর্তমানে যারা ভারতীয় ভিসার জন্য আবেদন করছেন, সেটা যে ভিসাই হোক না কেন, হতে পারে ট্যুরিস্ট, মেডিকেল, বিজনেস, স্টুডেন্ট, ডাবল এন্ট্রি, এই সমস্ত ভিসার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করছেন তাদের আবেদনপত্র খুবই বাতিল হচ্ছে। আমার পরিচিত জন, বন্ধুবান্ধব বা সার্কেলে যারা আছেন, যারা আমার দর্শক আছেন, ভিডিও দেখেন, তাদের মধ্য থেকে যা তথ্য পাচ্ছি, তারা যা বলছেন, তার মধ্যে তথ্যটা এরকম যে আবেদনকারীদের মধ্য থেকে প্রায় 80 to 85% আবেদনই নাকি বাতিল হচ্ছে। আমার এক দর্শক তিনি কমেন্টসে লিখেছেন যে তার পরিবারের 5 জন সদস্যের জন্যে আবেদন করেছিলেন, আবেদনপত্র জমাও দিয়েছিলেন, কিন্তু তারা কেউই ভিসা পাননি। দুঃখের বিষয় হচ্ছে যে তারা এই স্লটটাও নিয়েছিলেন বড় অঙ্কের টাকা দিয়ে, ফলে তাদের ভিসা ফি, স্লটের টাকা, টাকাতে আসা যাওয়া অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল, কিন্তু তারা ভিসা পায়নি। তো এখন যারা আবেদন করছেন তারা যে সমস্ত কারণে ভিসা পাচ্ছেন না, তার মধ্য থেকে মোট 6টি ইম্পর্টেন্ট তথ্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তার মধ্যে নাম্বার 1, এন্ট্রি রিফিউজড সিল। যে সমস্ত পাসপোর্টে এন্ট্রি রিফিউজড সিল আছে তাদের সহজে ভিসা দেওয়া হচ্ছে না বা তাদের আবেদন বাতিল হচ্ছে। এন্ট্রি রিফিউজড সিল কি? যারা ইতিপূর্বে ভারতে যাবার জন্য চেষ্টা করেছিলেন বা ভারতে যেতে চাইছিলেন, কিন্তু কোনো কারণে তাদের ভারতে যাত্রা বা প্রবেশ ঠেকে দেওয়া হয়েছে, মানে বাতিল করা হয়েছে। হয়তো আপনি বাংলাদেশের ইমিগ্রেশন কমপ্লিট করেছেন, করে ভারত ইমিগ্রেশন কমপ্লিট করার সময় আপনার কাগজপত্রে বা আপনার কথাবার্তায় বা আপনার যে ভিসা তথ্য ছিল সেখানে কোনো অসঙ্গতি, কোনো গড়মিল পাওয়ার কারণে তারা আপনার পাসপোর্টে এন্ট্রি রিফিউজড সিল দিয়ে আবার বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। ফলে এই পাসপোর্ট নিয়ে যারা আবার আবেদন করছেন তারা ভিসা পাচ্ছেন না। নাম্বার 2, ভিসা রুল ভায়োলেশন। ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য যত ধরনের ভিসা দেয়, প্রত্যেকটা ভিসার কিন্তু নির্দিষ্ট কিছু রুলস থাকে যে কোন ভিসা আপনি কোন কাজে লাগাতে পারবেন, কোন ভিসায় গিয়ে কি কাজ করতে পারবেন, কতদিন থাকতে পারবেন, কোনটা মাল্টিপল, কোনটা সিঙ্গেল এন্ট্রি, এরকম বিস্তারিত তথ্য ভিসাতেই লেখা থাকে, কিংবা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটেও এ বিষয়ে তথ্য থাকে। তাই আপনি যদি এই ভিসার রুল কোনো কারণে ভায়োলেশন করেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে ভারত আর ভিসা দিবে না। যেমন আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে গিয়েছেন, গিয়ে ভারতের অন্য দেশে থাকা অ্যাম্বাসি ফেস করেছেন, হয়তো তৃতীয় কোনো দেশে যাবেন, ইউরোপের কোনো দেশে যাবেন, সেই জন্য অ্যাম্বাসি ফেস করেছেন। হতে পারে যে ট্যুরিস্ট ভিসায় গিয়ে আপনি চিকিৎসা নিয়েছেন, কিংবা মেডিকেল ভিসায় গিয়ে আপনি ঘুরতে গিয়েছেন, ঘুরে বেড়িয়েছেন, কিংবা আপনি যে সমস্ত এন্ট্রি রেস্ট্রিক্টেড এরিয়া আছে সেখানে গিয়েছেন, কিংবা মেডিকেল বা ট্যুরিস্ট ভিসা নিয়ে ওই দেশে আপনি বিয়ে করেছেন, সেখানে থেকেছেন। হতে পারে যে আপনি মেডিকেল বা ট্যুরিস্ট ভিসা নিয়ে ওই দেশে প্রবেশ করে কোনো কাজের সাথে যুক্ত হয়েছেন বা কোনো অকারেন্স করেছেন, রুলস ভায়োলেশন করেছেন ওই দেশের। এরকম যে কোনো কারণেই আপনার কিন্তু এই ভিসা রুলস ভায়োলেশন হতে পারে। এই ভিসা রুল ভায়োলেশনের তথ্য কিন্তু তাদের কাছে থাকে, ইমিগ্রেশনের তথ্য ভাণ্ডারে থাকে। তাই তারা যদি এটা জানতে পারে যে আপনি রুলস ভায়োলেশন করেছিলেন একবার, কিংবা আপনার পাসপোর্ট স্ক্যান করলে যদি কোনো তথ্য পাওয়া যায়, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে আবার ভারতীয় ভিসা পেতে সমস্যায় পড়তে হবে বা পাবেন না। নাম্বার 3, ফ্রেশ পাসপোর্ট। বর্তমানে যাদের ফ্রেশ পাসপোর্ট আছে, অর্থাৎ নতুন পাসপোর্ট করেছেন, এখনও কোনো দেশে ভ্রমণে যাননি, কখনও ভ্রমণে যাননি, ভারতেও পূর্বে যাওয়ার রেকর্ড নেই, এই প্রথমবারের জন্য আপনি আবেদন করছেন, তাহলে কিন্তু এই ভিসা আবেদন বাতিল হচ্ছে। তবে হ্যাঁ, যখন আবার এই ভিসা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে স্বাভাবিক হয়ে যাবে, যখন সবাইকে ভিসা দেওয়া শুরু করবে, স্লট বেশি দিবে বা আনলিমিটেড ভিসা দেওয়া শুরু করবে, ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে, তখন হয়তো এই ফ্রেশ পাসপোর্টে তারা ভিসা দিবেন। তো বর্তমানে এই ফ্রেশ পাসপোর্ট হলে কিন্তু ভিসা আবেদন বাতিল হচ্ছে। নাম্বার 4, লস্ট পাসপোর্ট। যাদের লস্ট পাসপোর্ট আছে, অর্থাৎ পূর্বে একটা পাসপোর্ট হারিয়ে গিয়েছিল, যাবার পরে নতুন আরেকটি পাসপোর্ট করেছেন, এই পাসপোর্ট দিয়ে যখন আবার ভারতীয় ভিসার জন্য আবেদন করবেন তখন কিন্তু এই ভিসার আবেদনটা এখন বাতিল হচ্ছে। হতে পারে যে আপনার পূর্বের পাসপোর্টটা হারিয়ে গিয়েছে বা আপনার একাধিক পাসপোর্ট আছে, পুরাতন পাসপোর্ট আর কারেন্ট পাসপোর্টটা আছে, এই পুরাতন পাসপোর্ট থেকে কোনো একটি পাসপোর্ট হারিয়ে গেছে, তাহলে কিন্তু সেগুলো লস্ট পাসপোর্ট হিসাবেই ধরে নেওয়া হবে। সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে যার রিসেন্ট পাসপোর্টটাই হারিয়ে গিয়েছিল, মানে পূর্বের পাসপোর্টটা হারিয়েছে, তারপরে আপনি নতুন পাসপোর্ট করেছেন, অর্থাৎ আগের পাসপোর্টটা হারিয়ে গিয়েছিল বলেই আপনি নতুন পাসপোর্ট করেছেন, তাহলে কিন্তু ভিসা পাওয়াটা খুবই কঠিন। কেননা তারা এটাকে একটা ক্রাইম বা অপরাধ হিসাবে ধরে নেয়।
হয়তো তারা ধরে নেয় যে আপনি এই পাসপোর্ট নিয়ে পৃথিবীর কোনো দেশে গিয়েছিলেন, গিয়ে ওই পাসপোর্টে একটা এন্ট্রি রিফিউজ সিল মেরে নিয়ে আসছিলেন, কিংবা আপনি শুধু এন্ট্রি করেছিলেন, এক্সিট করেননি, কিংবা আপনি ওই পাসপোর্ট নিয়ে কোনো অকারেন্স করেছেন, কোনো সমস্যায় পড়েছিলেন, এই জন্য আপনি ওই পাসপোর্টটা ইচ্ছাকৃতভাবেই আসলে হারিয়ে ফেলেছেন। এই জন্য ওই পাসপোর্টটা আপনি ইচ্ছাকৃতভাবেই হারানো দেখাচ্ছেন, আসলে হারায়নি। এরকম কিন্তু অনেকেই করে। তো এইটার জন্যে প্রকৃতপক্ষে সাফারার হয় যাদের পাসপোর্ট আসলে সত্যি সত্যিই হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়েছে। কিছু মানুষের দুর্নীতি বা অপরাধের ভাগ বা সাজা ভোগ করতে হয় সর্বশ্রেণীর মানুষের। তো যদি এমন হয় যে আপনার পূর্বের পাসপোর্টটা আসলে হারিয়ে গিয়েছিল, তার স্বাভাবিকভাবে হয়তো আপনি জিডির কপি বা লস সার্কুলার সহ আবেদন করেছেন, এটা দেখার পরেই তারা আবেদন গ্রহণ করছে না বা বেশিরভাগ ক্ষেত্রে এই আবেদনগুলো বাতিল হচ্ছে। নাম্বার 5, পাসপোর্ট কারেকশন। আপনার পূর্বের পাসপোর্টে ভুল ছিল, হতে পারে নিজের নামের বানানের ভুল, নামের কোনো অংশ বাদ পড়েছিল বা কোনো অংশ যুক্ত করেছেন, কোনো অংশ বাদ দিয়েছেন, কিংবা পিতা বা মাতার নামের পার্থক্য করেছেন, চেঞ্জ করেছেন, হতে পারে আপনার জন্ম তারিখের পরিবর্তন করেছেন, করে নতুন একটা পাসপোর্ট করেছেন, কিংবা হতে পারে যে আপনার পূর্বে যে পাসপোর্ট ছিল সেটা এনআইডির সাথে মিল ছিল না, এখন এনআইডি কার্ডের সাথে মিলিয়ে আপনি পাসপোর্ট করেছেন, আগেরটা হতে পারে জন্মসনদ দিয়ে করেছিলেন। এই যে কারেকশান করেছেন, করার কারণে আপনার কিন্তু পূর্বের পাসপোর্টের সাথে বর্তমান পাসপোর্টের অনেক তথ্যের অমিল রয়েছে বা গড়মিল, তাহলে কিন্তু এখন সহজে ভিসা পাওয়া যাচ্ছে না। সর্বশেষ এবং নাম্বার 6 হচ্ছে ওভারস্টে। আপনি ভারতের ভিসা পেয়েছিলেন, পেয়ে ভারতে গিয়েছিলেন, সেটা যে কোনো ভিসায় হতে পারে। প্রত্যেকটা ভিসার কিন্তু শর্ত থাকে। প্রথমত ভিসার মেয়াদ, দ্বিতীয়ত যে আপনি ইজ ভিজিটে কতদিন স্টে করতে পারবেন, মানে একবার গিয়ে কতদিন সর্বোচ্চ থাকতে পারবেন। নাম্বার 3 হলো ওই ভিসাটা সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি নাকি মাল্টিপল এন্ট্রি। তো এর মধ্যে কোনো একটা রুলস আপনি ভায়োলেশন করেছেন, বা হতে পারে যে আপনি ভিসার যে মেয়াদ ছিল সেই মেয়াদের ওভার হয়ে যাবার পরেও ভারতে অবস্থান করেছিলেন। হতে পারে যে খুব ইম্পর্ট্যান্ট কাজে আপনি গিয়েছিলেন মেডিকেল ভিসায়, ভারতে পৌঁছানোর পরে চিকিৎসার সময়টা এতদিন হয়ে গেছে যে আপনি এই ভিসার মেয়াদ শেষে চিকিৎসা শেষ করতে পারেননি, হয়তো হসপিটালে ভর্তি ছিলেন, আপনার অপারেশন হয়েছিল, সেক্ষেত্রে আপনি এই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতে রয়ে গিয়েছিলেন। তো এক্ষেত্রে বর্তমানে কিন্তু খুব সহজ পদ্ধতি আছে যে আপনি যদি চিকিৎসা নিতে ভারতে যান, যাওয়ার পরে ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে ভারতে থেকেই কিন্তু এই মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা যায়। এমনকি ওই পেশেন্টের সাথে যে অ্যাটেন্ডেন্ট থাকে তাদের ভিসার মেয়াদও বাড়ানোর জন্য আবেদন করা যায়। সেক্ষেত্রে নিকটস্থ FRRO ফরেনার্স রিজনাল রেজিস্ট্রেশন অফিসে গেলে একটা নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হয় অনলাইনে, তারপর সেখানে কিছু প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করলে আপনি কিন্তু আবার পুনরায় 6 মাসের মাল্টিপল এন্ট্রি মেডিকেল ভিসা পেতে পারেন, যেটা খুবই সহজ এবং সহজেই তারা দিয়েও দেয় যদি কাগজপত্র সব ঠিক থাকে। তো আপনি যদি সেখান থেকে ভিসার মেয়াদ বাড়িয়ে নেন তাহলে কিন্তু কোনো ইস্যু নেই, কিন্তু কোনো কারণে আপনি বাড়াতে পারেননি, কিংবা আপনি ওখানে ওভারস্টে করার পরে FRROতে আবেদন করেছিলেন কিন্তু আবেদনটা বাতিল হয়েছে, রিজেক্ট হয়েছে, ফলে কিন্তু আপনার ওভারস্টে হয়ে গেল। আবার হতে পারে যে আপনি বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসায় ভারতে গিয়েছেন, গিয়ে ভিসার মেয়াদ শেষ হবার পরও ওখানে ছিলেন, মানে ফিরে আসেননি বাংলাদেশে, তখন আপনার এটা ওভারস্টে হয়ে গেল। তারপরে কি করেছেন আপনি? 2 তরিকায় কিন্তু দেশে ফেরত আসা যায়। এক, অবৈধভাবে, সেটা হলো আপনি হয়তো বর্ডার ম্যানেজ করেছেন, উভয় দেশের বর্ডার ম্যানেজ করে প্রবেশ করেছেন টাকা খরচ করে, এটা হয়। আর 2 নম্বর হচ্ছে যে লিগ্যাল ওয়েতে আসবেন, সেটা হলো বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নিয়ে এবং ভারতের FRROতে যোগাযোগ করে, অথবা ওই বর্ডারে এসে। সেক্ষেত্রে ওভারস্টে করলে নির্দিষ্ট হারে জরিমানা দিতে হয়, যে কতদিন ছিলেন, কতদিন আছেন তার উপর ভিত্তি করে একটা নির্ধারিত জরিমানা আছে, ওই জরিমানার পরিশোধ করে তারা আপনাকে একটা ট্রাভেল পাস দিবে, টেম্পোরারি ট্রাভেল পাস। ওই ট্রাভেল পাস দেখিয়ে আপনি বাংলাদেশ ভারতের ইমিগ্রেশন শেষ করে দেশে ফিরে আসতে পারবেন। সেটাও কিন্তু ওভারস্টে হিসাবেই একটা ক্লেইম হয়ে থাকবে, কারণ আপনার পাসপোর্টের যে ভিসার মেয়াদ ছিল আর আপনি যে এক্সিট করলেন এই ডেটের কিন্তু পার্থক্য থাকবে। এটা কিন্তু তাদের ওয়েবসাইটে, তাদের সার্ভারে তথ্যগুলো থাকে, ইমিগ্রেশনের সার্ভারে, এমনকি ওই যে ভিসা সংক্রান্ত যে সার্ভার আছে সেখানেও থাকতে পারে। তো ফলে তার এটা দেখতে পারে, ইমিগ্রেশনে গেলেই তারা দেখবে, বা ভিসার আবেদন করলেই তার স্ক্যান করলে দেখতে পাবে আপনার হিস্ট্রি, ট্রাভেল হিস্ট্রিগুলো। তো ফলে আপনার যদি ভারতে গিয়ে ওভারস্টে করার রেকর্ড থাকে বা এরকম কোনো হিস্ট্রি থাকে, তাহলে আপনি পরবর্তীতে আবার ভারতীয় ভিসার আবেদন করলে আপনার এই ভিসাটা পাওয়া সহজ হবে না, কঠিন হবে, এবং বর্তমানে এদের আবেদনও সহজেই বাতিল হচ্ছে। তো এই ছিল মূলত 6টা গুরুত্বপূর্ণ পয়েন্ট যার কারণে বর্তমানে ভিসার আবেদন বাতিল হচ্ছে। এছাড়াও আরও কী কী ছোটো ছোটো কারণে ভিসার আবেদন বাতিল হচ্ছে বা হতে পারে সেই বিষয় নিয়ে
পরবর্তীতে আমি আরেকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, যেন আপনাদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া বা ভিসা পাওয়াটা আরও সহজ হয়। তো ভারত ভিসা, ভারত ভ্রমণ সংক্রান্ত আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুকে ভিডিও দেখছেন আমাদের চ্যানেলকে ফলো করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ডেসক্রিপশনে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। ফেসবুক গ্রুপ বা পেজে অনেক সুন্দর সুন্দর কমেন্টস আসে, সেই কমেন্টসের জবাব দেওয়ার জন্য আমি ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ লোক আছে, ব্যক্তি আছে যারা খুব সুন্দর উত্তর দিয়ে থাকে। তো আপনারা সেখানে যুক্ত হয়ে যেতে পারেন। আশা করি সেখান থেকে আপনারা অনেক সমস্যার সমাধানও পেয়ে যাবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।